তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমিধসে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা। প্রাণ গেল ৯৫ জনের, শতাধিক ভারতীয় পর্যটক সহ নিখোঁজ ৪০০, বিধ্বস্ত বাড়িঘর, প্রাণহানি বাড়ার শঙ্কা। আমি ৮ থেকে ১০টি ট্রাক, ঘরবাড়ি এবং মানুষকে ভেসে যেতে দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। উপর থেকেও ট্রাক ভেসে যেতে দেখেছি। যত তাড়াতাড়ি সম্ভব সেই নিখোঁজ ভারতীয়দের খুঁজে বার করার ব্যবস্থা করুন। আমাদের কেন্দ্রীয় সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। উদ্ধার অভিযানে সব ধরনের সহায়তার ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রদ্ধা ভালোবাসায় বিশ্ব নবীকে স্মরণ। জশ্নে জুলুসের আয়োজনে চট্টগ্রামে জনসমুদ্র। রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। ভয়ঙ্কর নিপীড়নেও দমে যায়নি বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা। সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। ৩০ আগস্ট গুম প্রতিরোধ দিবসে শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়নের পথে নেই সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। উঠবে গুম, মানবাধিকার সহ ৬টি বিল, জানালেন চিফ হুইপ। জুলাই সনদ ও সংবিধান সংশোধন ইস্যুতে জমে উঠতে পারে বিতর্ক। এবং ওষুধের মূল্য নির্ধারণী নীতিমালা বাতিল করায় দাম নিয়ে নৈরাজ্যের শঙ্কা। ২৯৭টি অত্যাবশ্যকীয় ওষুধ এখন তালিকাবিহীন। বাড়তি খরচের দুশ্চিন্তায় রোগী। তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমিধসে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা। প্রাণ গেছে ৯৫ জনের, শতাধিক ভারতীয় পর্যটক সহ নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। স্রোতের তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। বিধ্বস্ত বহু বাড়িঘর, সেতু ধসে যাওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার অভিযান। এদিকে উদ্ধার তৎপরতায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাহাড়ি ঢলে বিধ্বস্ত বিশাল ভবন, স্রোতের তোড়ে ভেসে গেছে সেতু, ধসে পড়েছে একের পর এক বাড়ি। আকস্মিক ঢলে বিপর্যস্ত নেপালের রসুয়া জেলা। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৩৭ ভূমিকম্পের পর পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে পড়ে জেলাটির বিভিন্ন এলাকা। ভুটেকোশি নদীর পানি উপচে ভাসিয়ে নিয়ে যায় কয়েকটি গ্রাম। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এছাড়াও অনেকের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। এখানে আমার আত্মীয়রা থাকেন। হঠাৎ কল এলে তারা জানান বাড়িঘর ভেসে যাচ্ছে এবং চারদিকে কান্না ও হাহাকার পড়ে যায়। তবে বাচ্চারা নিরাপদে আছে। আমার এক আত্মীয় পানিতে ভেসে গেছেন। আমি ৮ থেকে ১০টি ট্রাক, ঘরবাড়ি এবং মানুষকে ভেসে যেতে দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। উপর থেকেও ট্রাক ভেসে যেতে দেখেছি। আমি এখানে ১৮ বছর ধরে আছি, কিন্তু প্রথমবার এমন ভয়াবহ ঘটনা দেখলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নেপাল ও তিব্বতের দুই পাশেই চলছে উদ্ধার অভিযান। তবে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্যোগের পর ভুটেকোশি নদীর নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সরকার জানিয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ বহু সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। কর্মকর্তাদের আশঙ্কা এবারের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। নেপালের পাশাপাশি তিব্বতের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। এবার অন্য খবর। শ্রদ্ধা ভালোবাসায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মানুষ। ১২ রবিউল আউয়াল বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবসে চট্টগ্রামের জশ্নে জুলুসে
ঢল নামে মুসল্লির। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবার ৫৫তম জুলুসে অংশ নেন রাসূলের বংশধর আল্লামা সাবির শাহ। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শেষ নবীর আদর্শে উজ্জীবিত হয়ে মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। লাখো খণ্ডে দরুদের সুর, হাতে হাতে কালেমা খচিত পতাকা, মহানবীর টানে চট্টগ্রাম নগর জুড়ে জনস্রোত। বুধবার সকালে ৫৫তম পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। পাকিস্তান থেকে আসা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে বহন করা কাছে ঘেরা গাড়ি মুরাদপুর মোড়ে পৌঁছালে দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা, কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে বন্দরনগরী। মুরাদপুর ২ নম্বর গেট, জিসি, ওয়াসা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ৫ কিলোমিটার ব্যাপী শোভাযাত্রা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন শান্তির বার্তা নিয়ে। ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সম্প্রীতি ধর্ম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সারা পৃথিবীর জন্য রহমত। আমরা হুজুরের আদর্শকে লালন পালন করার জন্য সকলের কাছে এই বার্তা পৌঁছাতে চাই আজকের এই দিনে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শ অনুসরণ করে মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান আয়োজক ও ইসলামী চিন্তাবিদদের। আঞ্জুমান আয়োজন করলো ওই জুলুসটাকে সবাই যেন ঐক্যের প্রতীক বলে মনে করে, কারণ রসুল পাকের দুনিয়াতে আসার मैसेजটা সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हदीस की सूरत में, आपकी सुन्नत की सूरत में, आपकी सीरत की सूरत में हमें जो तालीम मिली है, अगर हम उसको अपने ऊपर इम्प्लीमेंट कर दें तो ये दुनिया जो है इससे जुल्म बर्बरियत खत्म हो जाए। ১৯৭৪ সাল থেকে প্রতি বছর মহানবীর জন্ম ও ওফাত দিবসে জশ্ন জুলুস আয়োজন করে আসছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। পৃথিবী জুড়ে দেশে দেশে চলছে যুদ্ধ আর হানাহানি। এমন সংকটময় মুহূর্তে বিশ্ব মুসলিমকে এক হওয়ার বার্তা দিচ্ছেন এখান থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ত্রিভুবনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে রাজধানী জুড়ে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য মহানবীর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বক্তারা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দয়ালু নবী প্রাণের ছবি। এমন নাতে মহানবীর জন্ম ও ওফাত দিবস স্মরণ করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় তাৎপর্যপূর্ণ দিনটি উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান গেট থেকে শুরু হয় জশ্নে জুলুস। দোয়েল চত্বর দিয়ে সচিবালয় হয়ে একই পথে উদ্যানে ফিরে মহাসমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এই দিনটিকে আমরা শ্রেষ্ঠ দিন মনে করি, কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত আমরা। তার আগমনে যদি আজকে আমরা খুশি না হই, তাহলে আমাদের মতো এরকম বেওয়াফা উম্মত আর দুনিয়াতে একটাও নাই। আজকের দিনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে এসে আলোকিত করেছেন। নবী রাসূলুল্লাহ চলা তরিকার মতন যে চলাফেরা করতে পারি, হ্যাঁ তরিকা মতন চলতে পারি, যে দুজন মানুষকে বুঝাইতে পারি, তার হ্যার মারফত আনতে পারি, হ্যার বায়াত করতে পারি, এই আমার কামনা। সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, যিনি আগমনের দিন আজকে, যিনি কে আল্লাহ পাক পয়দা না করলে এই আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না। শুধু আমরা নিজেরাই প্রশংসা করি না, আল্লাহ নিজেও আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে এই দিনের প্রশংসা করে এবং আল্লাহ নিজে জুলুস করে আল্লাহর ফেরেশতা সহকারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও মানবতার বাণী অনুসরণের আহ্বান জানান বক্তারা। এক উম্মাহ, এক রাসূল, এক আল্লাহ, আমরা এক ধর্মে বিশ্বাসী, ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি আমাদের মাথা নত করতে পারবে না। আমরা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আমরা মাথা নত করি, আনুগত্য করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রাজধানীর শহীদ বাগদাদি মাজার অনুষ্ঠিত হয় জশ্নে জুলুস। মিরপুর ১ নম্বর থেকে মালিবাগ হয়ে আবার মাজারে গিয়ে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন হাজারো মানুষ। মহানবীর জীবন আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বানের পাশাপাশি মুসলিম উম্মাহের ঐক্য কামনা করেন তারা। আমাদের আহ্বান আপনাদের কাছে
আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। কমলাপুর রেলওয়ে মসজিদ থেকে বের হয় জশ্নে জুলুস, পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হয়ে শাহজাহানপুর গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এ সময় নবীর প্রতি ভালোবাসা জানিয়ে দুরূদ পাঠ করেন হাজারো মানুষ। মহানবীর শিক্ষা ও আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রংপুরে শিক্ষক পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। একইভাবে দেশের কোথাও কিছু ঘটলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি তার। দল বিএনপি করতে গায়জিত আল্লাহ মুক্তির দূত হিসাবে এই ধরাধামে আগমন। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ ও দোয়ার আয়োজন করে বিএনপি। সুশাসন প্রতিষ্ঠায় মহানবীর জীবন দর্শন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে শিক্ষক ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় দ্রুত সময়ে ব্যবস্থা নিয়েছে সরকার। পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে বলেও জানান তিনি। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেশ্বর হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে গোটা জাতিকে কাঁপিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। একই দিন বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী বিএনপি। 1 সেপ্টেম্বর থেকে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি। অভ্যন্তরীণ নীতিতে বলুন কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছেন বলেও জানান রুহুল কবির রিজভী। 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে 4 মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে সোচ্চার দেশবাসী। রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য, সিসিটিভি ফুটেজ গায়েব এবং পুলিশ কমিশনারের বদলি সহ নানা ঘটনায় তদন্তের অসঙ্গতি দৃশ্যমান হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রকৃত ঘটনা সামনে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিন্দু মহাজোটের নেতাদের। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার পর থেকে বিচারের দাবিতে রংপুরে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন আলাদা ব্যানারে রংপুর নগরীতে মানববন্ধন করে। তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য ও আদালতে আসামিদের দেওয়া জবানবন্দিতে গড়মিল রয়েছে। মিডিয়া এবং হচ্ছে হলো 164 থেকে যেটা বেরিয়ে আসছে এবং যিনি এটার হচ্ছে হলো পোস্টমর্টেম করেছে সেখানের সাথে কিন্তু অসঙ্গতি পাওয়া গিয়েছে। অভিযোগের আগেই পুলিশ কোনো কর্মকর্তা মামলা সম্পর্কে ব্রিফিং করতে পারেন? কেননা অভিযোগটাকে সেটাই যদি দায়ের না হয়, কিসের আলোকে উনি
এই বক্তব্য দিয়েছেন। প্রশ্ন জাগে যে এই দুইটা ছেলের পক্ষে কি গোটা পরিবারকে শেষ করে দেওয়া সম্ভব? একই দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন, পুলিশ বাহিনী কোনো গভীর তদন্ত ছাড়াই মনগড়া মন্তব্য করেছে। অতীতের মতো নানা মোড়কে দায় চাপানোর রাজনীতি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। এই ধরনের ঘটনা ঘটলে সব সময় তাকে নানা মোড়কে আটকে রাখবার চেষ্টা করা হয়। আমরা সেই মোড়কটা খুলতে চাই। কেন গণপতি চক্রবর্তী তাকে হত্যা করা হলো? এটা কি শুধুমাত্র ইয়াবাখোরের কাজ? জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে হিন্দু জোটের নেতারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বচ্ছ তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান। কারা তাদেরকে চাপ দিচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এই জিনিসগুলো করতে হবে। তা যদি না হয়, 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশে হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। হত্যাকাণ্ডে পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে সরকার ও প্রশাসনের প্রতি জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ বক্তাদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। সন্ধ্যায় বৈঠক শেষে এই কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার। রাজধানীর মিন্টো রোডে বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সংসদে বিরোধী দলের ভূমিকা, 5 সেপ্টেম্বরের লং মার্চের প্রস্তুতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার কমিশন ও গুম বিষয়ক নতুন আইন পাশ হলে দেশে গুমের সংস্কার বন্ধ হবে না। জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার হাঁটছে না বলেও মন্তব্য করেন তিনি। এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব। সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা ঠিক করেছি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পর্যাপ্ত তথ্য উপস্থাপনের দাবি জানান 11 দলীয় ঐক্যের নেতারা। এটা হলো সরকার পরিচালনায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল বেলা 3টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গুম, মানবাধিকার ও জমি সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণ পোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল এবারের অধিবেশনে আসবে বলে জানিয়েছেন চিফ হুইপ। বিশ্লেষকরা বলছেন, এই অধিবেশনে সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান জ্বালানি সংকট ইস্যুতে বিতর্ক জমে উঠতে পারে সংসদে। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে প্রায় 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি সরকার গঠনের পর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার 180 দিন পূর্ণ হয়েছে। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এই 6 মাসে সরকারের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারেও কাজ এগোনোর ঘোষণা দেওয়া হয়েছে। নানামুখী সফলতা ও সংস্কার কাজে অগ্রগতির দাবি করা হলেও আইন শৃঙ্খলা, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট নিয়ে আছে অস্বস্তি। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে উঠবে গুম, মানবাধিকার ও জমিজমা সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণ পোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল। এমন তথ্য জানিয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রত্যাশা, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেবে বিরোধী দল। এবার কতগুলো গুরুত্বপূর্ণ বিল আসবে, 6টা মতো বিল যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে। আমাদের এই পার্লামেন্টে অগ্রাধিকার যেটা পাবে তাহলে আমরা সব কমিটিগুলো এই পার্লামেন্টে এই সেশনে করব। তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা একটু বুঝে, আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি 17 সদস্য বিশিষ্ট, 7 জন হবে বিএনপি থেকে, 5 জন হবে জামাত থেকে, এইভাবে করে আমরা করে রাখছি।
আর 5 জন ওনার নাম দেননি, ওনার নাম দিলে সে নাম ইন্টারপ্রেট করে কাজ শুরু করা হবে। এদিকে সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকারের ভূমিকা নিয়ে অধিবেশনে বিরোধী দলের উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেখছেন বিশ্লেষক। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জ্বালানি সংকট, বিভিন্ন বিষয় সংসদে বিরোধী দল উত্থাপন করবেন। বিরোধী দলের একটা বড় ফোকাস হচ্ছে সংবিধান সংস্কার করা। সরকার যে কমিটিটা করেছে সেটা সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, ফলে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এই বিষয়ে একটি বড় মত পার্থক্য আছে। বিরোধী দল যেটি হবে যে এই সংক্ষিপ্ত অধিবেশন হলেও এখানে এই বিষয়গুলো তারা উত্থাপন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে চলতি বছরের 12 মার্চ এবং দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয় 7 জুন। তারপরে সংসদে প্রতিশ্রুতি দিবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগে ওয়াংচুক। বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রপতি ভুটানের রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। রাতের সময়ে আরও থাকছে। কক্সবাজারে সৈকতে নৌযান ডুবির একদিন পর মিলল নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ। সাগরের ডুবে পর্যটকের মৃত্যু। বরগুনা নিখোঁজ 5 জনের মধ্যে একজনের লাশ উদ্ধার। সম্প্রতি ওষুধের মূল্য নির্ধারণী নীতিমালা বাতিলের পর হযবরলা দশা দেশের বাজারে। একই আদেশে বাতিল হয়ে যায় 297টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। ফলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে 3 দশক আগের ব্যবস্থাপনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এতে বাজারের নিয়ন্ত্রণ হারালো সরকার। দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে কোম্পানিগুলো, যে কারণে বাড়তি খরচের চিন্তায় আছেন রোগীরা। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। ওই ওষুধগুলো অনেকেই মার্কেটে নাই, লস দিতে কেউ বানাবে না। দরিদ্র মানুষ তারা ঘটি মাটি বেচে উচ্ছেদ হয়ে যাচ্ছে। ষাটোর্ধ্ব রমিজউদ্দিন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে গড়ে প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকার ওষুধ কিনে খেতে হয় রমিজউদ্দিনকে। ভালো নেই রমিজের স্ত্রী আসমাও। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণী তালিকা বাতিলের খবরে চিন্তার ভাঁজ তাদের কপালে। আমাদের মধ্যবিত্ত লোক, আমরা খুব কষ্টে আছি। আমরা মানুষের কাছে না চাইতে পারি। জায়গা যখন ব্যস্ত হইব, এটা ব্যস্ত হইব, ধার করতে হইব, কর্জ করতে হইব, ভিক্ষা করতে হইব, খাইয়া বাঁচতে হইব। আমাদের মতো মধ্যম ফ্যামিলিগুলা পয়সা থাকা অনেক কঠিন। 1994 সালে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি করে সরকার। চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার সেটি বাড়িয়ে 297টিতে উন্নীত করে। তবে উপদেষ্টা পরিষদ গঠন ও ঔষধ শিল্পী সমিতির সঙ্গে আলোচনা না করায় চলতি মাসে সেই তালিকা বাতিল করে বর্তমান সরকার। রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে দেখতে চাই আমরা। সরকারের মূল্য বেঁধে দেওয়া কতগুলো ওষুধ মিলছে এসব ফার্মেসিতে। মেটাকল মানে এটা কোনটা? এটা কি? এটাও নাই। হ্যাঁ, এমপিসিলিনটা নাই ভাই। এমপিসিলিনটা এখন পাবেন না। বেনজাইন এটা নাই, এটা সমস্যা। তার মানে অর্ধেকের বেশি ওষুধ বর্তমানে বাজারেই নেই। কেন নেই এমন প্রশ্নে ঔষধ শিল্প সমিতির সাফ উত্তর, লোকসান দিয়ে কোনো ওষুধ তৈরি করবে না কোম্পানিগুলো। সরকার একটা এসেনশিয়াল ড্রাগের লিস্ট করবে, সেটা সে অ্যাভেলেবল করবে। এটা সরকারের কাজ। এখানে আমাদের সাথে কোনো ইস্যু নাই। আমাদের ইস্যু হলো আমরা বানাবো, যদি আমার প্রফিটেবিলিটি না থাকে আমি তো বানাবো না। ঔষধের দাম নির্ধারণ সরাসরি কোম্পানির হাতে চলে যাওয়ায় খোলা বাজারে চলছে নৈরাজ্য। টার্মিনাফিন একই জিনিস, এইটার দাম হলো 20 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে, এটার দাম হলো 50 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে টার্মিনাফিন 250, এটা 60 টাকা পার পিস। 20 টাকাটা যে কাজ করে, ওই 60 টাকাটাও একই কাজ করে। বিক্রেতারা বলছেন মূল্য তালিকা বেঁধে দেওয়া থাকলে সব কোম্পানিকেই একই দামে ওষুধ বিক্রি করতে হতো। দাম নিয়ে এই নৈরাজ্য হতো না। ওষুধ কোম্পানিগুলো লাগাম ছেড়ে দাম বাড়াবে তাদের ইচ্ছা মতো। নিয়ন্ত্রণ গভর্নমেন্টের হাতেই থাকা উচিত। তার কারণ হচ্ছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে ঔষধ প্রশাসন বলছে সব দিক বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা তৈরির কাজ চলছে। এমন একটা লিস্ট আসবে, আশা করি যে লিস্টে বেশিরভাগ মানুষ উপকারের মধ্যে পড়বে।
এবং ইন্ডাস্ট্রিও সেটা সাপোর্ট করবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন বাজারের উপর ঔষধ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। আমার ধারণা এরকম, ওষুধ কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন আছে তারা সরকারকে এসে একটা চাপ দিয়েছে এবং সরকার আর কোনো কিছু চিন্তা না করে আর কোনো কিছু না দেখে স্ট্রেট বাদ দিয়ে দিয়েছে। আপনি যদি খোলা বাজারে এইভাবে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ছেড়ে দেন, প্রচণ্ড মূল্যবৃদ্ধি হবে। এখানে প্রতিযোগিতার বদলে এখানে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করে জনগণের প্রাপ্যতা ও চাহিদা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একজন রোগীর কাছে ওষুধ মানে জীবন বাঁচানোর লড়াই। দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় চালাতে যে সর্বশান্ত বহু পরিবার। এমন অবস্থায় ওষুধের প্রাপ্যতা ও দাম নিয়ে যদি চলে নৈরাজ্য, তার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকেই। রোগীর স্বার্থ রক্ষায় ওষুধের বাজার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে রাষ্ট্র, সেই প্রশ্ন রেখেই শেষ করতে চাই। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাঈম হাসান। যাচ্ছি তার কাছে। নাঈম, আপনার রিপোর্টটি দেখছিলাম, সেক্ষেত্রে এই যে হঠাৎ করে বাজার থেকে কোম্পানিগুলো অত্যাবশ্যকীয় কিছু ওষুধ উঠিয়ে নিল, তাতে বাজারে এখন যে নৈরাজ্য বা কি অবস্থা আসলে? আচ্ছা, ধন্যবাদ রাব্বি। প্রথমেই হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে যে অত্যাবশ্যকীয় ওষুধ মূলত আমরা বলতে কি বুঝি। অত্যাবশ্যকীয় ওষুধ মূলত হচ্ছে একটি দেশের সাধারণ মানুষের যে সকল রোগবালাই বেশি হয় সেগুলোকে বিবেচনা করে যে ওষুধগুলো দেখা গেছে সকল মানুষকেই হচ্ছে তাদের নিয়মিত হচ্ছে ব্যবহার করতে হয়, সেই ওষুধের কিছু তালিকা করা হয়। এটি মূলত বাংলাদেশে শুরু হয়েছিল 1994 সালে। 1994 সালে এরকম রোগ চিহ্নিত করে 117টি ঔষধের জেনেরিক নাম চিহ্নিত করা হয়, যে ওষুধগুলোকে অত্যাবশ্যকীয় ওষুধ হিসেবে সরকার নির্ধারণ করে। সরকারের এটার যে উদ্দেশ্য ছিল যে এই ওষুধগুলো সবসময় যেন বাজারে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে থাকে, দামও যেন হাতের নাগালে থাকে। কিন্তু আমরা দেখতে পেলাম যে 2026 সালে এসে অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের শুরুতে হচ্ছে সেই 114টির থেকে ওষুধ বাড়িয়ে প্রায় 297টি ওষুধের একটি তালিকা তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল যেন ওষুধ এখনও সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হয়। কিন্তু এরপরে মূলত হচ্ছে চলতি মাসে হচ্ছে বিএনপি সরকার একটি গ্যাজেটের মাধ্যমে সেই তালিকাটি বাতিল করে। আমরা একটু দেখে নিতে চাই যে মূলত এরপরে বাজারে কি পরিস্থিতি হয়েছে আর কেন মূলত হচ্ছে সরকার এই তালিকাটি বাতিল করেছিল। মূলত এই যে অত্যাবশ্যকীয় ঔষধের অর্ধেকই কিন্তু এখন বাজারে নেই। কোন অর্ধেক আমি যদি একটু সহজ করে বলি, যে 117টি 297 যে লিস্টটা হয়েছিল সেই লিস্ট হচ্ছে বাজারে বাস্তবায়নই হয়নি। কারণ 297 এই লিস্ট তৈরি করার পরে ওষুধ কোম্পানিগুলো সেই অনুযায়ী ওষুধই তৈরি করেনি। মূলত 117টা তালিকাই ছিল, সেই তালিকারও বেশি, অর্ধেকের বেশি ওষুধ বাজারে নাই। কেন নাই? আমরা ওষুধ কোম্পানির সাথে কথা বলেছি, তারা বলেছে হচ্ছে যে এই সরকারের যে মূল্য বেঁধে দেওয়ার যেই দাম, সেই দামে যদি তারা ওষুধ বানায় তাহলে তাদের লোকসান হয়। মূলত এই কারণে হচ্ছে এই ওষুধগুলো অর্ধেকের বেশি এখন বাজারে নেই। আর সরকার কেন এই তালিকা হুট করে বাতিল করলো, এর কারণ হিসেবে সরকার বলছে যে উপদেষ্টা পরিষদ গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার সেই ওষুধের তালিকাটি তৈরি করেনি। এ কারণে তো মূলত হচ্ছে তারা এই ওষুধের যে তালিকাটি, সেই তালিকাটি বাতিল করে দিয়েছে। এর ফলে বাজারে নাঈম হাসান, এই যে ওষুধের দাম নিয়ে এখন যে বাজারে নৈরাজ্য অবস্থা, এটি আসলে লাগাম টানবে কে? তাহলে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এখন হচ্ছে ওষুধের দামের নিয়ন্ত্রণ সম্পূর্ণই হচ্ছে বলা যায় যে ওষুধ কোম্পানিগুলোর হাতে চলে গেছে। যদিও ওষুধের দাম কিন্তু হচ্ছে ওষুধ প্রশাসন ঠিক করে দেয়, কিন্তু আমি আমার যেই নিউজটি ছিল সেটাতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে দাম ঠিক করে দিলেও একই জেনেরিকের ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে বিক্রি করছে। এর ফলে সাধারণ ভোক্তা কিন্তু বুঝতেছে না, তাকে যেই ওষুধ চিকিৎসক প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন তারা কিন্তু সেই ওষুধটি বেশি দামে কিনে খাচ্ছেন। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা একটু সেগুলো একটু দেখে নিতে চাই। সেক্ষেত্রে নাঈম, আসলে সরকার কি ভাবছে, করণীয়ই বা কি? জি, এটা সরকার কি ভাবছে এ বিষয়ে আমরা একটু, সরকার কি ভাবছে তার আগে বিশেষজ্ঞরা কি বলছে সেটাও একটু দেখে আসতে চাই, বা ওষুধ শিল্প সমিতি কি বলছে সেটাও দেখে আসতে চাই। মূলত ওষুধ শিল্প সমিতির দাবি হচ্ছে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় ওষুধের দাম খুবই কম, যে কারণে তারা বলছে যে ওষুধের দামের নিয়ন্ত্রণ যদি সরকার নাও করে তাতেও কোনো সমস্যা নেই। তারা বলছে যে দেশের বাজারে এক ধরনের ওষুধের কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে, যেই প্রতিযোগিতার কারণে চাইলেও এক কোম্পানি অনেক বেশি দামে ওষুধ বিক্রি করতে পারে না। অন্যদিকে বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে সেটি যদি ওষুধ কোম্পানিগুলো নিয়ন্ত্রণে দাম চলে যায় সেক্ষেত্রে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়, তারা তাদের মতো করে দাম ঠিক করে, যে কারণে হচ্ছে বাজারে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে অন্তত অত্যাবশ্যকীয় যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো যেন হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় তৈরি করে সাধারণ মানুষের নাগালে রাখা হয়, যেন বাজারে এই ওষুধগুলো থাকে। এছাড়াও ওষুধের দোকানগুলোতেও যেন এই ওষুধগুলো পাওয়া যায়। আর সরকারের চিন্তাভাবনা হচ্ছে যে 297টির যে ওষুধের যে তালিকা, সেই তালিকা তারা বাতিল করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে সেই উপদেষ্টা পরিষদের পরামর্শ
অনুযায়ী তারা হচ্ছে নতুন করে একটি তালিকা তৈরি করবে, যেই তালিকাতে হচ্ছে ঔষধ শিল্পকে বাঁচানো যাবে, ঔষধ শিল্প সমিতিরও আপত্তি থাকবে না, আর জনগণও হচ্ছে এটার সবচেয়ে বেশি লাভটা ভোগ করবে। তো এটা হচ্ছে মূলত সরকারের ভাবনা। ইতিমধ্যেই কিন্তু সরকার হচ্ছে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে। সেই উপদেষ্টা পরিষদে কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার বা অংশীজন বা সুশীল সমাজের প্রতিনিধিরা আছে, যারা মূলত হচ্ছে বর্তমানে বাংলাদেশের মানুষের কোন সকল রোগবালাই বেশি হচ্ছে বা সেই সকল রোগবালাই অনুযায়ী কি কি ওষুধগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বা দীর্ঘমেয়াদী বা প্রতিনিয়ত প্রয়োজন, সেই ওষুধগুলো তালিকা করে তারা অত্যাবশ্যকীয় ওষুধের নতুন একটি তালিকা তারা প্রকাশ করবে, এমনটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। নাইম, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে। ওষুধের বাজার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট, মিলছে না ডিলারের কাছে। খোলা বাজারে কিনতে গিয়ে আকাশ ছোঁয়া দামে দেশিহারা কৃষক। তবে ঘাটতি নেই দাবি করে সরকার দুই মন্ত্রী জানান সার বিপণন ব্যবস্থায় আনা হচ্ছে পরিবর্তন। চলতি খরিফ মৌসুমে কৃষিকাজে সারের চাহিদা বেড়েছে, তবে বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। এতে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, ডিলারদের দোকানে লম্বা লাইন ধরেও পাওয়া যাচ্ছে না সার। খোলা বাজারেও আকাশ ছোঁয়া দাম, বস্তা প্রতি ৩০০ থেকে ১,০০০ টাকা বেশি গুনতে হচ্ছে। একই ব্যক্তির অধীন একাধিক ডিলার লাইসেন্স ও কালোবাজারি করে সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তবে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম। সন্ধ্যার দিক ধরেন কি 1 বস্তা ডিএপি, 1 বস্তা ইডি, 1 বস্তা পটাশ দিছে, তাও কেউ পাইছে কেউ পায় না। নাচল এলাকাতে খুব সংকট চলতেছে, মানে এমনকি গ্যাঞ্জামও চলতেছে, মারামারিও হয়েছে এই সারের জন্য। ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, বাইরে ফেরার ডিলার এই সারগুলা ওরা পাচ্ছে কোথা থেকে? 4 বিঘা মাটিতে যদি 20 কেজি করে দিই তাও আপনার 80 কেজি পাবো, কিন্তু পাইছি 30 কেজি। আমার যে পরিমাণ সার এর আমি 3 ভাগের 1 ভাগও পেলাম না। আমরা দিতে পারছি না, কারণ অ্যালটটা খুব কম হচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাজারের চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুদ আছে। মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহুগুণ বেশি আমার গোডাউনে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত 2 নম্বর এই ইমিটেশন ক্রাইসিস। অন্যদিকে দিনাজপুরের হিলিতে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের সারের ঘাটতি নেই। অপপ্রচার ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। খোলা বাজারে বাড়তি দামে সার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান ও জরিমানা করছে প্রশাসন। তারিফ রহমান, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ সহ সব দেশ থেকেই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নিচ্ছে মালয়েশিয়া। তবে এই প্রক্রিয়ায় সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছে বাইরের এক পক্ষ। আরেক পক্ষ বলছে, নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক যাবে, তবে ব্যয় যেন না বাড়ে সেদিকে নজর রাখতে হবে। এদিকে সিলেকশনকে সিন্ডিকেট বলে বাজারে অস্থির না করার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মালয়েশিয়া গেল অর্থবছর বাংলাদেশ যে 35 বিলিয়ন 59 কোটি ডলার রেমিটেন্স ঘরে তুলেছে, তার 3 বিলিয়ন 40 কোটি ডলারই এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ থেকে। 2024 সালের মেতে বন্ধের পর আবারও দেশটিতে শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবার 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নেবে দেশটি। নানা শর্ত যাচাই বাছাই করে নেয়া এমন সিদ্ধান্তে সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন কোনো রিক্রুটিং এজেন্সি মালিক। এখানে যেটা দেখা গেছে, আগের সরকারের আমলে 25টি এবং পরবর্তীতে সেটা 100-এ রূপান্তরিত হয়েছে। তো এই সিন্ডিকেটের কারণে যে অনিয়ম, দুর্নীতি এবং সে অভিবাসন খরচ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত হোক, এটা আমরা চাই না। আমরা চাই সিন্ডিকেটবিহীনভাবে শ্রমবাজার সকলের জন্য দ্রুত উন্মুক্ত হোক। বাংলাদেশ থেকে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে যখন তুঙ্গে সিন্ডিকেট আলোচনা, তখন মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির সরকারের হয়ে সমস্ত কাজ করা আইটি প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর তথ্য শুধু বাংলাদেশ নয়, 25টি এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে নেপাল থেকে, আর কম্বোডিয়া থেকে 23টি, ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে যায় 10টি এজেন্সির মাধ্যমে। স্টেক হোল্ডার যারা আছে
তাদের মতবিরোধ থাকতে পারে। আমি মনে করি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মাইগ্রেশন কস্টকে নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গাতে একটা কন্ট্রোলিং থাকা উচিত। গভর্নমেন্টের যেই উইংসগুলো আছে তারা মনিটর করুক যে শ্রমিক যাতে স্বল্প খরচে যেতে পারে। বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আস্থা অর্জন করতে না পারলে প্রবাসী আয়ে আগামীতে বড় মাসুল গুনতে হবে বলে যুক্তি অর্থনীতিবিদদের। প্রত্যেকটা দেশ থেকে কিন্তু একটা প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু শ্রম রপ্তানি করা হয়, তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু প্রসেসের মাধ্যম দিয়ে শ্রম রপ্তানি করতে হবে। কারণ শ্রম রপ্তানিটা যদি আপনি উন্মুক্ত করে দেন তাহলে মার্কেট ডিস্টরশন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডকে যাচাই বাছাই করে কিন্তু আপনার এই কোম্পানিগুলো কিন্তু নমিনেট করা হয়। সুতরাং এগুলোর নামটা সিন্ডিকেটে না দিয়ে এটা আমরা সিলেক্টেড কোম্পানি বলতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন এ দফায় মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি শিগগিরই প্রকাশ করা হবে। তখন বোঝা যাবে কোন খাতের শ্রমিক হিসেবে দেশটিতে যেতে খরচ পড়বে কত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের সৈকতে নৌযান ডুবিতে নিখোঁজের একদিন পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সমুদ্র সৈকতে গোসলে নেমে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও একজন। কক্সবাজার শহরের বাকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরাটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকার 32.5 ঘন্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নিজেদের তৈরি বোট ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরটির বাবা জন এডওয়ার্ড, মা বেলা ও ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। একই সৈকতে জলতরঙ্গ এলাকায় গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঢেউয়ের টানে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান, আরেক পর্যটক। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার 5 জেলের মধ্যে সাইকুল মিন নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 4 জেলে, তাদের উদ্ধারে তৎপরতা চলছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। পহেলা সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণ। রুবায়েত হোসেন পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। মফস্বল থেকে ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে আসা এক মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। বাবা, বাপের না জানে ঢাকা যাইতেছো? হ্যাঁ, আমি লোকেশনেই আছি। ইট পাথরের যান্ত্রিক ঢাকা শহরেরও এক অদ্ভুত মায়া আছে। একবার সেই মায়ায় বাধা পড়লে এই শহর ছাড়ার আর কোনো পথ থাকে না। কথাগুলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণের। মঙ্গলবার হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। মফস্বল শহর থেকে ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে আসা এক মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরও কিছুক্ষণের গল্প। মেয়েটির সঙ্গে একের পর এক ঘটে যাওয়া অনভিপ্রেত সব ঘটনার বুননে এগিয়ে যায় কাহিনী। রুবায়েত মাহমুদের পরিচালনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান ও শাফিন আহমেদ। নির্মাতা থেকে প্রধান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন শাফিন। ডিরেকশন দিতেও যতখানি ভালো লাগে, অ্যাক্টিং করতে ততখানি ভালো লাগছে আর কি। যদি এরকম ভালো কোনো গল্প ফিল হয় করার মতো, অবশ্যই। প্রধান চরিত্রে টানা পড়েন ও আবেগের প্রকাশ যথাযথভাবে ফুটিয়ে তোলা সাদিয়া আয়মান সিনেমাটিতে কাজের পেছনের গল্প তুলে ধরেছেন। এই গল্পে মূল পাত্রপাত্রী একদম সাধারণ লুকে, আমিও খুব বেশি, আমার মনে হয় মেকআপই ছিল না, একদম ন্যাচারাল একটা মেয়ে টাঙ্গাইল থেকে আসছে, এসে ইন্টারভিউর জন্য আসছে, বাসায় বাবা জানে না, তো আসলে খুব একটা প্রিপারেশন সাজুগুজু করার ওই সময়টা থাকবে না। একজন রাইড শেয়ার করে এরকম একটা চালক, তার সাথে পুরো জার্নিটা। বিজ্ঞাপন চিত্রের ব্যস্ত নির্মাতা রুবায়েত আরও কিছুক্ষণ শর্ট ফিল্ম নির্মাণের মাধ্যমে বড় পর্দার জন্য হাত পাকিয়েছেন বলে জানালেন। প্রফেশনালি কাজটা করি, তো ফিল্ম তো আসলে বানাতে চাই, ডেফিনেটলি বানাবো। আমি এতটা লম্বা গ্যাপ নিব না। আরও কিছুক্ষণ দুজন অপরিচিত যুবক যুবতীর একসঙ্গে কাটানো এমন একটি দিনের গল্প যা বহু বছর পরও স্মৃতিপটে থেকে যাওয়ার মতো। ছোট গল্পের মতো দর্শকের কাছেই পরিণতির ভার ছেড়ে দিয়েছেন নির্মাতা। চরিত্র বেছে নেওয়ার তো কিছু নেই। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ম্যাকাইটের শেষে মিচেল স্টার্কের কাছ থেকে টিপস নিয়েছেন শরীফুল ইসলাম। অজি পেসার তাকে দিয়েছেন ভালো করার টোটকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক স্পেলের পর সাবেক কোচদের সাধুবাদ পাওয়ার পাশাপাশি বাহাতি পেসার পেয়েছেন সাকিবের অভিনন্দন বার্তাও। ভবিষ্যতে আরও ভালো করতে যা অনুপ্রেরণা হিসেবে নিয়ে সর্বোচ্চটা দিতে চেষ্টা করার কথা জানান শরীফুল ইসলাম। আমি স্টিল রেডি থাকি এনি টাইম, কেন আমি রেডি থাকি সবসময় খেলার জন্য।
সো ইনশাল্লাহ আবার যখন খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করবো, দেশে হোক বা দেশের বাইরে, নিজের সেটাই দেওয়ার। একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে, আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি, 36, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমিধসে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা। প্রাণ গেল 98 জনের, প্রায় 600 পর্যটক সহ নিখোঁজ বহু, বিধ্বস্ত বাড়ি ঘর। শ্রদ্ধা ভালোবাসায় বিশ্ব নবীকে স্মরণ। জশ্নে জুলুসের আয়োজনে চট্টগ্রামে জনসমুদ্র। রাজধানীতে ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রা, মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। এবং ভয়ঙ্কর নিপীড়নও দমে যায়নি বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা। সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।